21 এপ্রিল 2006 নেপালের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। সেদিন হাজার হাজার মানুষ রাজার বিরুদ্ধে পথে নেমেছিল। তারা রাজতন্ত্র ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুলেছিল, কিন্তু রাজার পুলিশরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল। মাত্র একদিনেই 23 জনের প্রাণ চলে যায়, রক্তে ভিজে ওঠে কাঠমান্ডুর রাস্তাঘাট। সেই আন্দোলনের ফলেই নেপালে রাজতন্ত্র বিদায় নেয়, প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র। কিন্তু 17 বছর পর 2025 সালের সেপ্টেম্বরে আবারও নেপাল রক্তে ভিজে যায়। তবে এবার শত্রু রাজা নয়, বরং সেই গণতন্ত্র যেটা একসময় মানুষ রক্ষা করেছিল। কিন্তু কেন? গত 17 বছরে ঠিক কী এমন হয়েছিল যে নেপালের এই গণতন্ত্রের উপর এত বড় আঘাত নেমে আসলো? 8 সেপ্টেম্বর 2025 নেপালের তরুণ সমাজ শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে, সরকারের হঠাৎ সোশ্যাল মিডিয়া ব্যান করার বিরুদ্ধে। কিন্তু শান্তিপূর্ণ সেই প্রতিবাদ মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতে মারা যায় অন্তত 20 জন যুবক। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে। বিদ্রোহীরা টার্গেট করে নেপালের সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, এমনকি রাজপ্রাসাদ পর্যন্ত। আগুন ধরিয়ে দেওয়া হয় নামকরা হিলটন হোটেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপালের এই আন্দোলনের সাথে হিলটন হোটেলের কি সম্পর্ক? আর কেন সরকার হঠাৎ করে এতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করে দিয়েছিল? এর পেছনের আসল কারণ কি ছিল? কিভাবে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ নেপালের ইতিহাসের সবথেকে ভয়ানক আন্দোলন হয়ে উঠল? সরকারের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছিল, উস্কানি দেওয়া হচ্ছে, তাই তারা ফেসবুক, টুইটার, ইউটিউব সহ মোট 26টি বড় অ্যাপস বন্ধ করে দেয়। শর্ত ছিল, এই কোম্পানিগুলোকে নেপালে অফিস খুলতে হবে বা প্রতিনিধি পাঠাতে হবে, যাতে সরকার চাইলেই যে কোনো পদক্ষেপ নিতে পারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আশ্চর্যজনকভাবে টিকটক বন্ধ হয়নি, কারণ চীনা মালিকানাধীন এই অ্যাপস নেপালে অফিস খুলে সরকারকে সহযোগিতা করছিল। তবে সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের কাছে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার সমান মনে হয়েছিল। এবার এটা তো গেল সরকারের কথা, কিন্তু মানুষ কি বলছে? চলুন এবার সেই বিষয়ে কথা বলি। নেপালের সাধারণ মানুষ বলছে, সমস্যার মূল আসলে দুর্নীতি। নেপালের একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর মাসিক বেতন 60 থেকে 70 হাজার টাকা, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 40 হাজার টাকা। কিন্তু তাদের বিলাসবহুল জীবনযাপন দেখে অবাক হতে হয়। দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, কোটি টাকায় বিয়ে হয় তাদের ছেলে মেয়েদের। সবই দুর্নীতির অর্থে চলছে বলে অভিযোগ। যুব সমাজ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নিপো কিডস হ্যাশট্যাগে এসব উন্মোচন করেছিল। এবার আসা যাক হিলটন হোটেলের কেন আন্দোলনের নিশানা হলো এই বিষয়ে। এই হিলটন হোটেলকে যে ম্যানেজ করে সেটা হলো শঙ্কর গ্রুপ। এই শঙ্কর গ্রুপ 2025 সালে দিলভূষণ পাঠক নামে একজন নামকরা সাংবাদিকের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছিল, যেখানে এই সাংবাদিক জানিয়েছিল এই হোটেলের একটা বড় শেয়ার রয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার ছেলে জয়বীর দেওবার কাছে। আর এই হোটেল তৈরির জন্য জয়বীর দেওবা নিজের দুর্নীতির টাকা ব্যবহার করছিলেন। বলতে পারেন, গত কয়েক মাস ধরেই নেপালের দুর্নীতির সাথে এই হোটেলের নাম বারবার উঠে আসছিল। ফলে যখনই নেপালের আন্দোলন হিংস্র রূপ নেয়, তখনই সরকারি ভবনের পাশাপাশি এই হিলটন হোটেলকেও টার্গেট করা হয়। আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। এক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুনে প্রাণ হারান তার স্ত্রী। কয়েকজন মন্ত্রীকে নগ্ন করে মারধর করা হয়। সেনাবাহিনী কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনি কি মনে করেন, নেপালের এই আন্দোলন কি স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল, নাকি পশ্চিমা শক্তির কোনো বড় ষড়যন্ত্র ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।